হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আশা করি সকলে ভালো আছেন। যারা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছেন, আপনাদের শুক্রবারে ইংলিশ 1 এর এক্সাম রয়েছে। সো এই এক্সামের জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই একটা ক্লাস চাই। সো যার কারণে আমি আপনাদের সামনে আজকে একটা ক্লাস নিয়ে এসেছি যেখানে গ্রামাটিক্যাল টপিক সম্পর্কে আলোচনা করব এবং আই উইল এনশিওর ইউ দ্যাট ইফ ইউ ওয়াচ মাই ফুল ভিডিও you will get 15 marks by watching this video. Okay, so আপনারা এই ভিডিওটা থেকেই সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন 5 থেকে 10 মিনিটে এবং obviously আপনারা একটা ভালো মার্ক এখান থেকে ক্যারি করবেন। সো দেখেন, আমরা এটা শুরু করার আগেই আমাদেরকে জানতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে চিনতে হবে। আমাদের বিষয়টা জানতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে সাবজেক্ট কি। প্রথমে এটা জানি, সাবজেক্ট হলো একজন হলো স্পিকার, বক্তা, বক্তাটাই হয় সাবজেক্ট। যেমন আমি কথা বলতেছি, আই এম টকিং উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতেছি, সেই আমিটা হলো এখানে সাবজেক্ট। এখন সোজা বাংলা কথায় হলো যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট। অবজেক্টটা ভার্বটা কি এটা আগে জানতে হবে। এখন ভার্ব কি? ভার্ব মানে তো কোনো কিছু করা বোঝায়। ভার্ব বলতে হলো অ্যাকশন, কোনো কাজ করা হতে পারে, সেটা খাওয়া হতে পারে, কোনোখানে যাওয়া হতে পারে, এটাই হলো ভার্ব। এখন এই ভার্বে যে আমরা প্রবেশ করব তার প্রথম ধাপটা হলো সাবজেক্ট, অর্থাৎ দ্য ডোর অফ অ্যাকশন, অর্থাৎ এই ভার্বটার দরজাটা হলো সাবজেক্ট। তার অবজেক্টটা কি? এই অবজেক্ট জানলে এই 5টা 6টা স্ট্রাকচার এক চুটকিতে হয়ে যাবে। সো এই অবজেক্টটা সম্পর্কে সকলের ধারণা নাই আমার মনে হয়। সকলে জানেন। আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখি, হি গোজ টু স্কুল, হি গোজ টু SCHOOL স্কুল, হি গোজ টু স্কুল। বলেন দেখি এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা তো অবজেক্ট, তাই না? কিন্তু না, এটা অবজেক্ট না। কেন নয় আমি সেটা একটু বুঝাই আগে। এইটুকু বুঝলে কিন্তু অনেক উপকারে আসবে আপনার। অবজেক্ট চিনার প্রথম শর্ত হলো হোয়াট আর হুম কে চিনা। WAST, হোয়াট আর হুম। হুম। তো এখন হোয়াট মানে হলো কি, হোয়াট মানে কি, হুম মানে কাকে। এই দুইটা জিনিস দ্বারা যদি আমরা ভার্বকে কোশ্চেন করি, যদি কোনো অ্যানসার পাই, সেটাই হলো আমাদের কি অবজেক্ট, সেটাই হবে কি অবজেক্ট। তাহলে এখানে এই দুইটা জিনিস দ্বারা কোশ্চেন করেন, গোটা হলো তো ভার্ব। তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। সে কোথায় যায়? সে যায়, কিন্তু কোথায় যায়? কোথায় যাওয়ার কোশ্চেন আসলে কিন্তু সেটা আমাদের অবজেক্ট হবে না, সেটা হতে পারে তোমাদের অ্যাডভার্বিয়াল। কি হতে পারে? অ্যাডভার্বিয়াল। অর্থাৎ একটা সেন্টেন্স দেখেই কখনো এস্টিমেট করা যাবে না, আন্ডার এস্টিমেট করা যাবে না যে এটা অবজেক্ট হয়। আসলে অবজেক্টের জায়গায় এই জন্য আমরা সর্বদা কি ব্যবহার করবো? এক্সটেনশন। এক্সটেনশনে থাকতে পারে কমপ্লিমেন্ট, থাকতে পারে অ্যাডভার্বিয়াল, থাকতে পারে অবজেক্ট। তাহলে এখন সুন্দরভাবে একটা সেন্টেন্স আমরা দেখি, হোয়াট আর হুম দ্বারা কোশ্চেন করলে যেহেতু অবজেক্ট পাওয়া যায়, আর এটা যেহেতু সাবজেক্ট বা অবজেক্ট, আমি একটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি। যেমন আমি ভাত খাই। আই রাইস মানে আমি ভাত খাই। ইট মানে খাওয়া, খাওয়া এটা অ্যাকশন, কাজ, এটা হলো ভার্ব। ভার্বকে এখন কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে তো অবজেক্ট পাওয়া যাবে। তাহলে কি খাই? খাই তো, কি খাই? ভাত খাই। কাকে খাই যেহেতু নাই, তাহলে দুইটা দ্বারা কোশ্চেন করলে যে কোনো একটার অ্যানসার পাইলে অবজেক্ট আসে। কি খাই? ভাত খাই। তাহলে রাইসটা হলো অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আই হোপ ইট ইজ ক্লিয়ার। তারপর দেখো এখন সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট। আমি লিখিত দেব, এই দুইটার একটা আসবে। সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ইনট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট। সো ট্রান্সিটিভ ভার্ব কি? যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে, যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে সেটা হলো ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ আর যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, থাকতে পারে কমপ্লিমেন্ট, থাকতে পারে অ্যাডভার্বিয়াল, সেটা হলো ইনট্রান্সিটিভ ভার্ব। মনে রাখো, ট্রান্সিটিভ মানে হলো এর অবজেক্ট থাকবে, ইনট্রান্সিটিভ মানে সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট থাকবে না। ওকে, তাহলে এখন বিষয়টা একটু ক্লিয়ার করি।
একটা উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করে দেই। যেমন এটাই যদি দাও তবু হয়ে যাবে। সে ভাত খায়, হি ইটস রাইস। সে ভাত খায়, সে কি খায়? ভাত খায়। অর্থাৎ ইটটা হলো একটা ট্রান্সিটিভ ভার্ব। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। অসংখ্য এভাবে আপনারা দিতে পারবেন। হি সিংস আ সং, সে গান গায়। তাহলে দেখেন ইন্ট্রানজিটিভ ভার্বে আমরা বিষয়টা আসি। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি? অবজেক্ট জীবন থেকে অর নাই। এইরকম সেন্টেন্সের উদাহরণ একটা দেই, যেমন বার্ডস ফ্লাই, BIRDS, বার্ডস ফ্লাই, FLY। তাহলে বার্ডস কি হবে? ফ্লাই, পাখি উড়ে। দেখো কোশ্চেন আসতে পারে কোথায় উড়ে? ইন দ্য স্কাই, আকাশ। বুঝতেছি কি দ্বারা, কাকে দ্বারা, কি উড়ে, কাকে উড়ে, এ ধরনের কোশ্চেন নাই। অথবা হতে পারে হি ওয়ালস। আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, হি WALKS, হি ওয়ালস, সে হাঁটে। কিভাবে হাঁটে? কোশ্চেন এভাবে আসতে পারে, কিভাবে হাঁটে? দ্রুত হাঁটতে পারে, স্লোলি হাঁটতে পারে। কি হাঁটে? এটা আসবে না। কাকে হাঁটে? এটাও আসবে না। অর্থাৎ এই সেন্টেন্সটাও একটা হলো তোমাদের কি ইন্ট্রানজিটিভ ভার্ব যুক্ত একটা সেন্টেন্স। তাহলে এই দুইটা ভালোভাবে মুখস্থ করে যাইতেও পারো। এখন বিষয় কনসেপ্ট ক্লিয়ার, তাহলে তোমার মন ভাই যদি মুখস্থ করতে চাও, obviously if you want you can do it, যদি if you don't want you can't it. ওকে, তারপর দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট 1 অবজেক্ট 2। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা খুব আসছিল। এই তিনটার মাঝে যদি যে কোনো যদি তোমরা দুইটা কমন না পাও, তারপর ভিডিওতে এসে কমেন্ট করবে যে ভাই কমেন্ট আমরা পাইলাম না, তারপর বিবেচনা করব কি করা যায়। তো দেখো অবশ্যই তোমরা কমেন্ট মানে অবশ্যই তোমরা এটা কমন পাবাই। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট 1 অবজেক্ট 2। এখন দেখো একটা বিষয়, দেখো সাবজেক্ট, এখানে অবজেক্ট বলতে পারে একটা ডিরেক্ট অবজেক্ট থাকে, একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকে। একটা সেন্টেন্সে যখন দুইটা অবজেক্ট থাকে না, তাদের মাঝে একটা হলো তোমাদের ডিরেক্ট অবজেক্ট, আর একটা থাকবে কি? ইনডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্টটা কি আর ইনডিরেক্ট অবজেক্টটা কি? সো যেটাকে সরাসরি কোনো কিছু করা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট। যেমন আমরা যদি একটা ক্লাসে ক্যাপ্টেন বানাই, সো সকলে মিলে আগে পরিকল্পনা করি যে কি করতে পারি, ক্লাসটাকে পরিচালনা করার জন্য ক্যাপ্টেন নির্বাচন করা উচিত। সো এই ক্যাপ্টেনটা হলো ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ এই ক্যাপ্টেনটাই হলো ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কি? তাহলে আমরা ক্যাপ্টেন তো যে কোনো একজনকে বানাবো, সেই যে কোনো একজনটাই হলো ইনডিরেক্ট অবজেক্ট। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমরা তাকে ক্যাপ্টেন বানাই। এইখানে দেখো এই যে উই মেড ক্যাপ্টেন, আমরা তাকে বানাই, কি বানাই? ক্যাপ্টেন বানাই। কাকে বানাই? তাকে বানাই। তাহলে এইটা হলো ডিরেক্ট অবজেক্ট, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকে এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক অবজেক্ট থাকে সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আই হোপ, আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। সো সাবজেক্ট টু বি ভার্ব অথবা বি ভার্ব এক্সটেনশন। বি ভার্ব চিনতে হবে। বি ভার্ব কয়টা? 8টা। কি কি? am is are, was are, being been, am is are, was are, being been। এই যে বি ভার্ব যুক্ত করে যদি কোনো সেন্টেন্স ক্রিয়েট করেন, সেটাই হচ্ছে আপনার একটা বি ভার্ব যুক্ত সেন্টেন্স। ওকে, লেখা থাকতে পারে টু বি ভার্ব, সেম কথা, বি ভার্ব যা টু বি ভার্ব তা। যেমন একটা উদাহরণ দিলে মনে হয় ক্লিয়ার হয়, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। সো দেখেন হি ইজ এ স্টুডেন্ট, এই ইজটা হলো একটা বি ভার্ব, ইজটাই হলো একটা বি ভার্ব। পরেরটা দেখেন সাবজেক্ট লিংকিং ভার্ব অবজেক্ট। সাবজেক্ট লিংকিং ভার্ব অবজেক্ট, এটা একটু মজা আছে যে দুইটা ওয়ার্ডের মাঝে কি করবে? একটা লিংকিং, মানে লিংক করে দিবে, ঘটকের কাজ করে, সংযুক্ত করে দেয়। যেমন একটা বিষয় দেখেন যে এখানে লেখি, একটা সেন্টেন্স লেখি, হি ইজ অনেস্ট। আর লিংকিং ভার্ব চেনার একটা মজার বিষয় হলো যে লিংকিং ভার্বের পরে একটা অবজেক্ট থাকে না, সেটা অ্যাডজেক্টিভ রূপে থাকে। অবজেক্ট কি রূপে থাকে? একটা অ্যাডজেক্টিভ রূপে থাকে। যেমন হি ইজ অনেস্ট, সে হয় সৎ, সে সৎ। এখন আমাদের চিন্তা হবে অ্যাডজেক্টিভ কি?
অর্থাৎ যেটা নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে সেটাই হলো অ্যাডজেক্টিভ। নাউন কি? আই, এটা হলো নাউন। আমি, রহিম, করিম। সো এই যে আমি আই না, রহিম, করিম, কোনো কিছু নামটাই হলো নাউন। প্রোনাউন কি? ওই নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন। যেমন হি, শি, দে, ইট, এটাই হলো প্রোনাউন। ওকে, এখন এই যে এই দুইটা জিনিস, যেমন হিটা হলো তাহলে কি? প্রোনাউন। এর একটা দোষ গুণ পড়ছে না? হি কিরকম? লোকটা সৎ। সো এই যে এই দুইটার মাঝে দেখো একটা কানেকশন করাইছে, কে? ইজ। তাহলে ইজটাই হলো এখানে লিঙ্কিং ভার্ব। ইজ ইট ক্লিয়ার? ইয়া, ক্লিয়ার। সো এখন বিষয়গুলো সম্পূর্ণই মনে হয় ক্লিয়ার। আর একটা মাত্র সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমি তোমাদেরকে এগুলো সব শেষ করে দেবো। এই স্ট্রাকচারটা দেখলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে ভালো করে যদি দেখো, এখান থেকে যদি মার্ক না পাও তাহলে আর কোথাও কোনোখান থেকে মার্ক পাবা না। 10 মিনিটেই তোমরা মার্ক পাচ্ছ। তারপর দেখো, ইফ যুক্ত থাকে প্লাস প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট প্লাস ফিউচার। আচ্ছা দেখো, ইফ যুক্ত একটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স, পরেরটা থাকবে ফিউচার। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে নাও পরেরটা হবে ফিউচার ইনডিফিনিটে। যেমন দেখো, ইফ যুক্ত এখন ফিউচারের আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা জানি যে সাবজেক্ট প্লাস কি হবে? উইল হবে। কি হবে? উইল প্লাস এক্সটেনশন। আমরা জানি তো অবজেক্ট দেওয়ার হাউস আমাদের মিঠাই গেছে, এই জন্য আর অবজেক্ট দেবো না, দেবো কি? এক্সটেনশন। তাহলে সাবজেক্ট উইল কেন দিলাম? শ্যাল কেন দিব না? শ্যালটা দিব না কারণ শ্যাল শুধু ব্যবহার হয় আই এবং উইল ক্ষেত্রে। তা ব্যতীত এখন যে ব্রিটিশ কাউন্সিলের যে গ্রামারটা রয়েছে সেটা তারা শ্যালের ব্যবহার তুলে দিয়েছে, এই জন্য আমরা উইলটাই ব্যবহার করবো সবখানে। উইল সবার সাথে যায়। ওকে, আর প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব 1 থাকবে অথবা ভার্বের বেস ফর্ম থাকবে আর কি থাকবে? এক্সটেনশন। তাহলে এই বিষয়টা দেখো, এখন এই দুইটা মিলে একটা থাকবে ইফ, যখন প্রেজেন্ট এটা নিব প্রথম অংশটা হবে এটার সাথে যুক্ত, পরের অংশটা থাকবে বিযুক্ত, অর্থাৎ ইফ যুক্ত থাকবে না। যেমন ইফ ইউ কাম, কাম, আই উইল গো। এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স হলো 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। এবং আরেকটা কন্ডিশনাল রয়েছে হলো মিক্সড কন্ডিশনাল। এটা অনেকেই জানে না, সো আশা করি যদি তোমরা ধৈর্য ধরো শিখিয়ে দেব। তাহলে দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো। এই যে সাবজেক্ট নিছি, ভার্ব 1 এক্সটেনশন, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের সামনে একটা ইফ ইউ কাম। আই উইল গো, আমি যাব। আই সাবজেক্ট, উইল হলো এখানে অক্সিলারি ভার্ব, গো হলো মেইন ভার্ব, উইল গো। আরেকটা মনে রাখবেন যে মডাল ভার্বের পর আরেকটা একবারে ইম্পর্টেন্ট একটা কথা যেটা জানলে জানা ফরজ। মডাল ভার্ব, সো যে মডাল ভার্ব আছে না, মডাল ভার্বের পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। কখনোই ভার্বের ভি2 দেখবেন না, কিছুই দেখবেন না। রাইট ফর্ম অফ ভার্বে যখন যাব তখন দেখবেন যে মডাল ভার্বের পর অবভিয়াসলি ভি1 বসবে। ভি1 না বসলে হবেই না। সো মডাল ভার্বগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, নিড টু, আউট টু, ডিয়ার টু। সো দোজ অল আর মডাল ভার্ব। সো এই মডাল ভার্বগুলোর পরে আপনারা ভি1 দিবেন। সো উইলটা হলো একটা মডাল ভার্ব, গো ভার্বের ভি1। সো এটা বুঝছেন আশা করি। এবং যদি এটাকে আমি নিয়ে যাই সেকেন্ড কন্ডিশনালে, থার্ড কন্ডিশনালে, তখন হবে দেখো ইফ যুক্ত পাস্ট। ইফ যুক্ত কি হয়ে যাবে? পাস্ট। পরেরটা ফিউচারের জায়গায় দেখো উইলের পাস্ট কি হয়? উড। উইলের পাস্ট কি হয়? উড। এইটা উদাহরণে যদি আমি তোমাদেরকে দেই, থার্ড কন্ডিশন, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল গেল। কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে যদি যাও তাহলে কি হবে? থার্ড কন্ডিশনালের দেখো ইফ যুক্ত পাস্ট, অর্থাৎ ইফ ইউ কাম না হয় কি হয়ে যাবে? কেম। এখন আই দিলাম, উইলের পাস্ট কি হয়? উড হয়। আর ভার্বের অলওয়েজ কি? বেস ফর্ম, অর্থাৎ আই উড গো। ইফ ইউ কেম, আই উড গো। যদি তুমি আসতা, আমি যেতাম। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। আজকের এই যে সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস এখান পর্যন্তই। আপনারা ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, and I'm really thankful for watching patiently.
ওকে, টেক কেয়ার অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।